কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে আবার ওয়েলকাম। আগের ক্লাসে আমরা দেখেছি লম্ববৃত্তাকার চোঙের বিভিন্ন ধর্ম সম্পর্কে। লম্ববৃত্তাকার চোঙের আয়তন, ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, এগুলো সব আমরা দেখেছি। আজকে সেই সবগুলো নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করব। চলো দেখে নেওয়া যাক কোষে দেখি 8। কোষে দেখি 8-এ 18টা বড় প্রশ্ন আছে, তারপরে 19-এ ভিএসএ আছে এবং 20-তে শর্ট কোশ্চেন আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা করব 1 থেকে 6 পর্যন্ত। তো চলো দেখে নিই একেরটা কি বলছে। একেরটাই বলছে যে ছবির ঘনবস্তুটির ড্যাশটি তল আছে। তো তোমরা জানো কি যে লম্ববৃত্তাকার চোঙ, ছবিতে তো লম্ববৃত্তাকার চোঙে একটা আছে। লম্ববৃত্তাকার চোঙের কটি তল থাকে? একটা লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা থাকে 3টি। একটা বক্রতল থাকে এবং 2টি সমতল থাকে। ঠিক আছে, একটা বক্রতল থাকে এবং 2টি সমতল থাকে, এটা তোমরা সবাই জানো। তাহলে একেরটা উত্তর কি হবে যে ছবির ঘনবস্তুটির তল সংখ্যা 3টি। ছবির ঘনবস্তুটির তল সংখ্যা কত? 3টি। এবার একের দুয়েরটা কি বলছে? একের দুয়েরটা বলছে ছবির ঘনবস্তুটির কটি বক্রতল এবং কটি সমতল। ছবিতে যে ঘনবস্তুটা আছে সেটা কি? সেটা হলো লম্ববৃত্তাকার চোঙ। ছবিতে যে ঘনবস্তু আছে সেটা হলো লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতল কটি এবং সমতল কটি? বক্রতল একটি, পাশে যেটা আছে সেটা একটি, এবং সমতল দুই দিকে 2টি বৃত্ত আছে। এই ছিল একেরটা। দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটাই বলছে যে বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। বাড়িতে লম্ববৃত্তাকার চোঙ আকৃতির কী কী আছে? কাচের গ্লাসগুলো হয় লম্ববৃত্তাকার চোঙ, রুটিওয়ালা বেলুনগুলো লম্ববৃত্তাকার চোঙ, তারপরে গ্যাসের সিলিন্ডার, জলের ট্যাঙ্কি যেগুলো গোল হয় সেগুলো সবই লম্ববৃত্তাকার চোঙ। এই পেনটা একটা লম্ববৃত্তাকার চোঙ। কোকের ক্যানগুলো কি হয়? লম্ববৃত্তাকার চোঙের আকৃতি। এবার দেখো অরিজিনাল প্রশ্ন। এর আগে যেগুলো গেল সেগুলো কি ছিল? সব ধারণার বিষয় ছিল যে কটা তল থাকে, বক্রতল কটা থাকে, সমতল কটা থাকে। তুমি লম্ববৃত্তাকার চোঙ চিনো কি না তার জন্য এখানে দেওয়া ছিল যে লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ দিতে বলা ছিল। এবার তিনেরটা দেখো প্রশ্নটা কি বলছে? তিনেরটায় বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ঢাকনা সহ, মানে ড্রামটা তৈরি করা হয়েছে এবং ঢাকনাও লাগানো আছে, মানে এটা 2 মুখ বন্ধ একটা লম্ববৃত্তাকার চোঙ, তাই না? ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত? হিসাব করে লিখি। এখানে কি বলতো, একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, যে চোঙটার সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে এটা, মানে যে চাদর দিয়ে তৈরি করা হয়েছে, উপরে ঢাকনিটা, বক্রতলটা এবং নিচের তলাটা, এই 3টে তলা মিলে মোট যে চাদর লেগেছে স্টিলের চাদর সেটা কত? 2816 বর্গমিটার। তার মানে এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, এবং সেই ড্রামটার কি দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য। তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। এবার ব্যাসার্ধ জানা থাকলে এবং উচ্চতা জানা থাকলে আমরা কি বের করতে পারি? তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি। তো উচ্চতাটা দেওয়া নেই, উচ্চতাটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ড্রামটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ব্যাস বলা আছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 28/2 সেমি, তার মানে 14 সেন্টিমিটার হলো তার ব্যাসার্ধ। আর ধরি ড্রামের উচ্চতা, ঠিক আছে, উচ্চতা 8 সেন্টিমিটার ধরলাম আমি, ঠিক আছে, ড্রামের উচ্চতা 8 সেন্টিমিটার। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল এবার নির্ণয় করব, কারণ সমগ্র তলের ক্ষেত্রফলের মান বলা আছে, পুরো যে পরিমাণ স্টিলের চাদর লেগেছে সেইটার পরিমাণ বলা আছে, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। আমাদের জানা আছে কি
যে তার ব্যাসার্ধ জানা আছে এবং উচ্চতা জানা আছে। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে বের করবো? পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ পার্শ্বতলের ক্ষেত্রফল, প্লাস উপরের তলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার উপরের তলের ক্ষেত্রফল, এবং নিচের তলের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর স্কোয়ার। এইটার মান দেওয়া আছে কত? এইটার মান দেওয়া আছে 2816 ঠিক আছে। বা এবার আমরা আর এর মান এখানে ব্র্যাকেটে আর লিখি, হ্যাঁ। এবার আমরা আর এর মান বসাবো, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাব। তো এখান থেকে আমরা 2 পাই আর কমন নিলাম, তাহলে এইচ প্লাস আর থাকলো, সমান সমান 1816। এইচ প্লাস আর, এবার আর এর মান বসাচ্ছে কত? 14 সমান সমান 1816 বাই 2। পাই মানে কত? 22/7, এর নিচে একটা 7 আছে, 22/7 ইন্টু আর মানে কত? 14, ঠিক আছে। এখানে যদি কাটি 7 দিয়ে 14 কাটলে হবে 2, আর 2 দিয়ে এটা কাটলে কত হবে? 1408, হ্যাঁ। এই 2 দিয়ে এটা কাটলে কত হবে? 704। এবার 22কে কাটছি 11 দিয়ে, তাহলে এটা কত হবে? 2। এটাকে 11 দিয়ে কাটলে 6 11 66, 4 11 44, 2 দিয়ে এটাকে কাটলে 32, তাহলে 32। বা এইচ সমান সমান কত? ওইদিকে শুধু 32 আছে, 32 মাইনাস 14 সমান সমান কত হবে? এটা বিয়োগ করলে 6 আর 2 8, 18। অতএব ওই ড্রামের ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা কত হবে? 18 সেন্টিমিটার। অতএব ড্রামটির উচ্চতা কত? 18 সেমি। ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। দেখো এবার চারেরটা কি বলছে? একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? কত ঘন ডেসিমিটার মশলা লাগবে সেটা হিসাব করতে বলছে, তাই না? কত ঘন ডেসিমিটার মশলা মানে তার আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পিলার দুটি আঁকি, একটা পিলার আঁকছি। পিলার দুটি ধরো এরকমের পিলার আছে, ঠিক আছে। পিলারের ব্যাসের মান বলা আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পাবো, এবং উচ্চতা কতটা বলা আছে? উচ্চতাটা বলা আছে 2.5 মিটার। 2.5 মিটার, 2.5 মিটার মানে কত? 25 ডেসিমিটার। আর কি দেওয়া আছে? 5.6 ডেসিমিটার ব্যাস, তার মানে 5.6/2 ডেসিমিটার। এটা কি? তার ব্যাসার্ধ, তাই না? এই যে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ। এখান থেকে আমরা আয়তন বের করতে পারবো। আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, তাই না? আর এটা তো আর, ভূমির ব্যাসার্ধ আর, ঠিক আছে। পাই আর স্কোয়ার এইচ, আর এইচ মানে উচ্চতা। উচ্চতা সমান 2.5 মিটার বা 25 ডেসিমিটার দেওয়া আছে। এবার তাহলে দুটো পিলার, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে পিলার দুটির আয়তন, তাহলে প্রথমে লিখি প্রতিটি পিলারের উচ্চতা এবং ব্যাস। তাহলে লিখি আমরা যে প্রতিটি পিলারের ব্যাসার্ধ, প্রতিটি পিলারের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5.6 ডেসিমিটার ব্যাস বলা আছে, তার মানে 5.6/2 ডেসিমিটার। এটা কি? তার ব্যাসার্ধ। তার মানে 5.6 মানে 2.8 ডেসিমিটার। এটা কি? তার ব্যাসার্ধ। আর কি? প্রতিটি পিলারের লম্বা মানে সেটা উচ্চতা। উচ্চতা এটা আর ধরছি ব্যাসার্ধটা, আর উচ্চতাটা এইচ। উচ্চতাটা কত দেওয়া আছে? যে না 2.5 মিটার, তার মানে 25 ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। এবার ওই পিলার দুটোর আয়তন জানতে চেয়েছে, মানে কতটা মশলা লাগবে। মশলা মানে আয়তন, মানে মোট যে মশলা তো সাইড দিয়ে লাগিয়ে দেওয়া হবে না, ওটা তো প্লাস্টার হয়ে গেল। পিলার বানাতে গেলে কি লাগবে? পুরো ভেতরে মশলা দিয়ে লোড করতে হবে, তার মানে সেটা আয়তন লাগবে আমাদের।
তাহলে পিলার দুটির আয়তন, অতএব পিলার বানাতে মশলা লাগবে, তাহলে পিলার বানাতে মশলা লাগবে মানে ওই দুটো পিলারের মোট আয়তন বের করতে হবে। তাহলে একটা পিলারের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, আমরা জানি আয়তন, পাই মানে কত 22/7, আর স্কোয়ার মানে 2.8 স্কোয়ার, 2.8 স্কোয়ার পাই আর স্কোয়ার, এইচ মানে কত 25 ডেসিমিটার। এরকম কটা পিলার আছে, দুটো, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম আমরা, এত ঘন ডেসিমিটার সমান সমান 2 × 22/7 × 2.8 × 2.8, এই দশমিক দুটো তুললে নিচে 10 × 10 পাবো, আর এখানে 25 আছে, তাহলে এত ঘন ডেসিমিটার সমান সমান কত হবে, এটা 7 দিয়ে কাটলে 4 × 7 = 28, ঠিক আছে, আর এটা 2 দিয়ে কাটলে এখানে কত পাবো 5, এখানে 2 দিয়ে কাটলে এখানে পাবো 5, আর এই 5 × 5 = 25, তাহলে উপরে কত পেলাম 22 × 2 = 44 × 28, ঠিক আছে, সমান সমান কত হবে 44 কে 28 দিয়ে গুণ, তাহলে এখানে আমরা 28 কে 44 দিয়ে গুণ করছি, 28 কে 44 দিয়ে গুণ করছি, তাহলে 4 × 8 = 32, 2 হাত থাকলো 3, 4 × 2 = 8, 3 × 11, এই 28 দিয়ে 28 কে 44 দিয়ে গুণ করলাম, কারণ কি দুবারই 4 আছে, তার মানে একবার গুণ করে তারপর আমরা বসিয়ে দেবো এমনি, যাতে আমাদের সুবিধা হয় গুণ করতে, দ্রুত গুণ করতে পারি। তাহলে আমাদের কত হলো 1232 ঘন ডেসিমিটার। তাহলে আমরা পিলার বানাতে মশলা লাগবে কত ঘন ডেসিমিটার পেলাম, 1232 ঘন ডেসিমিটার, তার মানে ওই দুটো পিলারের আয়তন পেলাম এটা। এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে কি বলছে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে তা হিসাব করি। তা পিলার দুটি প্লাস্টার করে মানে কি, পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদেরকে। পিলারের তো উপরের অংশ এবং নিচের অংশ কোনোটাই প্লাস্টার হয় না, প্লাস্টার হয় কোনটা, পার্শ্বতলটা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, তার মানে পিলার দুটির আগে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি। অতএব পিলার দুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পিলার দুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কত, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি যে 2πr/h, 2πr/h কীভাবে হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, এর আগের ভিডিওতে দেখানো আছে, তবে একটু বলে দিই যে যদি একটা বৃত্তের ব্যাসার্ধ r হয় তাহলে তার পরিধি কত হয় 2πr হয়। এবার দেখো এই লম্ববৃত্তাকার চোঙের নিচেরটাতে একটা বৃত্ত, তাই না, এই লম্ববৃত্তাকার চোঙটাকে যদি আমি এইভাবে এই বরাবর আমি খুলে দিই তাহলে কি হবে, সেটা একটা আয়তক্ষেত্রে অবস্থান করবে, এর আগে আমরা দেখেছি, তোমরা সেই ভিডিওতে দেখে নেবে। তাহলে কি হয়, সেটা দৈর্ঘ্যের মতন অবস্থান করছে কোনটা, এর পরিধিটা, তার মানে 2πrটা হলো দৈর্ঘ্য এবং উচ্চতাটা h, সেটা হলো প্রস্থ, তাহলে 2πr/h হলো তার ক্ষেত্রফল, ওটাকে বিছিয়ে দেওয়ার পরে। তার মানে আমরা একটা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি যে 2πr/h, ঠিক আছে, 2πr/h। তাহলে ওই পিলার দুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বের করছি, তাহলে একটার ক্ষেত্রফল কত হবে 2πr, আর মানে কত 2.8, h মানে কত 25, এটা হলো একটা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল। দুটো পিলারের ক্ষেত্রফল আমরা 2 দিয়ে গুণ করতে হবে, এত কি হলো, এত আমাদের বর্গ ডেসিমিটার, ঠিক আছে, সমান সমান নিচে আমরা 10 নিলাম, তাহলে এটা 4 × 7 = 28, তাহলে 4 হলো, ঠিক আছে, এই 2 দিয়ে এটাকে কাটলে হবে 5, আর এই 5 দিয়ে এখানে কাটলে হবে 5, 5 × 5 = 25, তাহলে উপরে কত থাকছে 2 × 22 × 4 × 5 = 20 থাকছে, এত বর্গ ডেসিমিটার, ঠিক আছে। কিন্তু এখানে বলছে কি প্রতি বর্গ মিটারে 125 টাকা, প্রতি বর্গ মিটার বলছে, প্রতি বর্গ মিটার, কিন্তু এখানে প্রতি বর্গ ডেসিমিটার এসছে, তার মানে এটাকে আমাদেরকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে বর্গ ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হলে কী করতে হবে, আগে ডেসিমিটার থেকে মিটারে যেতে হলে 10 দিয়ে ভাগ, ডেসিমিটার থেকে মিটারে যেতে হলে কী করতে হয় 10 দিয়ে ভাগ করতে হয়,
ডেসিমিটার থেকে মিটার থেকে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে বর্গ ডেসিমিটারে থেকে বর্গ মিটারে যেতে গেলে দুবার 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 × 22 × 20 বাই বর্গ ডেসিমিটারের জন্য দুবার 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা বর্গ মিটার পাবো আমরা। ঠিক আছে, সমান সমান একটা শূন্য কাটলাম, ঠিক আছে, আর এই 2 দিয়ে এটা কাটলে 5, তার মানে আমরা পাচ্ছি কত 22 × 2 = 44 বাই নিচে 5 পেলাম, এত বর্গ মিটার। ঠিক আছে, এবার পিলার দুটিতে পার্শ্বতলের ক্ষেত্রফলে এবারে কি প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে। তাহলে অতএব খরচ হবে সমান সমান কত 44/5 বর্গ মিটার এসছে, আর 125 টাকা পার বর্গ মিটারে খরচ, তাহলে এত টাকা খরচ, হ্যাঁ না? তাহলে 5 দিয়ে 125 কাটলে 25। ঠিক আছে, এবার 44কে 25 দিয়ে গুণ করলে হবে কত, 25কে 44 দিয়ে গুণ করব। ঠিক আছে, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 2 8 2 10, 100, 4 25 100, 4 25 100, তার মানে 0 0 1100, তার মানে 1100 টাকা। তাহলে ওই পিলার দুটো প্লাস্টার করতে কত টাকা খরচ হবে, 1100 টাকা খরচ হবে, তাই না? পিলার প্লাস্টার করা মানে কি, পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করা। তাই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করলাম 2πr/h, দুটো পিলার তাই 2 দিয়ে গুণ করলাম, হিসাব করলাম, এটা বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে ট্রান্সফার করলাম। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। এবার এখানে কি বর্গ ডেসিমিটার মানে কি দুবার ডেসিমিটার আছে গুণে, তার মানে সেটা দুবার 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তার মানে 10 × 10 দিয়ে ভাগ করলাম আমরা, তাহলে এটা পেলাম। এবার প্রতি বর্গ মিটারে খরচ পড়ছে 125 টাকা, তাহলে মোট 44/5 বর্গ মিটার, তাহলে এটাকে 125 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পেলাম 1100 টাকা খরচ। এবার দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, 2.5 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? তার মানে ওই যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটার অন্তর্ব্যাস বলা আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পাবো। আর কি বলা আছে, সিলিন্ডারটা কতটা লম্বা, মানে হাইটটাও দেওয়া আছে, উচ্চতাটাও দেওয়া আছে, তার মানে আমাদের যা দরকার সবই দেওয়া আছে এখানে। তার মানে আমরা এখান থেকে আমরা সিলিন্ডারটার ভেতরের আয়তন আমরা নির্ণয় করতে পারবো, তাই না? সিলিন্ডারটা দেওয়া আছে যে এটা একটা সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারটার অন্তর্ব্যাস বলা আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। অন্তর্ব্যাস কত বলা আছে, যে অন্তর্ব্যাস বলা আছে 2.8 ডেসিমিটার, তার মানে 2.8/2 ডেসিমিটার এটার কি ব্যাসার্ধ, আর সমান 2.8/2 ডেসিমিটার, তার মানে এটা কত 1.4 ডেসিমিটার আমরা পাবো এর রেডিয়াসটা। আর হাইটটা কতটা দেওয়া আছে, হাইট দেওয়া আছে কত 7.5 ডেসিমিটার, 7.5 ডেসিমিটার দেওয়া আছে, ঠিক আছে। এবং টোটাল ওজনটাও বলা আছে যে 15.015 কেজি, ঠিক আছে। এইবার প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত সেটা জানতে চেয়েছে, প্রতি ঘন ডেসিমিটারের ওজন জানতে চেয়েছে, তার মানে টোটাল আয়তন আগে আমরা নির্ণয় করব। তাহলে টোটাল আয়তন আগে আমরা নির্ণয় করি, অতএব সিলিন্ডারের আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা কি জানি আমরা, যে πr²h, তাই না, πr²h, তার মানে 22/7, r² মানে কত, আর মানে কত হবে 2.8/2 স্কোয়ার, πr²h, h মানে কত 7.5, এত ঘন ডেসিমিটার। এটা হলো পুরো সিলিন্ডারের ভেতরের আয়তন, ঠিক আছে, সিলিন্ডারের আয়তন এটা হলো, এবং সিলিন্ডারের ওজন একটা বলা আছে। তাহলে এখন আমরা সরাসরি বের করতে পারবো, অতএব প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন,
ঠিক আছে, প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন কত হবে? মোট ওজন কত? 15.015 কেজি, তাই না? বাই এর আয়তন কত? 22/7 ইন্টু 2.8/2, মানে এটাকে আমরা সরাসরি লিখছি 1.4 তার স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 7.5, তাই না? টোটালটার ওজন 15.015 কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটারের ওজন কত হবে? টোটালটাকে আমরা পুরো আয়তন দিয়ে ভাগ করব, এত, তাহলে কেজি, ঠিক আছে। এবার দেখো, এবার কি করব আমরা? কেজিকে গ্রাম করব, তার মানে 15.015 যেটা আছে তার সঙ্গে 1000 গুণ করলাম, ঠিক আছে। নিচে 22 ছিল, আর এখানে তাহলে 1.4কে আমরা দুবার লিখছি, স্কোয়ার আছে দুবার লিখলাম, আর এখানে 7.5, আর এর নিচে 7টা উপরে যাবে, তাই না? এর নিচে 7 উপরে চলে যাবে, তাহলে কেজিকে আমরা 1000 দিয়ে গুণ করেছি, তাহলে এটা গ্রাম হয়ে গেছে এখন। এবার আমরা কাটবো, আর এই 3টে দশমিক, আর এখানে একটা, এই 2টো আর 3টে, এই 3টে দশমিক আমরা উঠিয়ে দিলাম। এবার 15 দিয়ে যদি কাটি, এটা কত পাবো? 1001, আর এটা 15 দিয়ে কাটলে 5 15 75, ঠিক আছে। এবার 11 দিয়ে যদি কাটি আমি, তাহলে 11 দুগুণ 22, আর এটা কত পাবো? 9 11 99, 11 × 11। এবারে যদি আমি 14কে 7 দিয়ে কাটি, তাহলে কত হবে? 7 দুগুণ 14, আর এটাকে 7 দিয়ে কাটলে কত হবো? 7 × 7, 3 7 21, আর এই 7 দিয়ে 14 কাটলে কত হবো? 2, আর এই 5 দুগুণ 10, তাহলে একটা শূন্য কাটতে পারবো এখান থেকে, ঠিক আছে। আর এই 4 দিয়ে 100 কাটলে পাবো কত? 25, তাহলে এখানে কত পেলাম? 13 × 25 গ্রাম। এবার 13কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 4 25 100 হয়, তাহলে 12 25 হলো 300, আর তাহলে 325 গ্রাম। তাহলে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন কত? 325 গ্রাম। বোঝা গেল? যে সিলিন্ডারের মোট আয়তন আমরা নির্ণয় করলাম πr²h ফর্মুলাতে। প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজনটা কি? টোটাল ওজনকে টোটাল আয়তন দিয়ে ভাগ করলাম, তত কেজি, কেজি থেকে আমরা গ্রাম করলাম, দিয়ে আমরা হিসাব করলাম এটা। এবার দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, যে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটিতে 2/3 অংশ, দ্বিতীয়টিতে 5/6 অংশ এবং তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল, ঠিক আছে। সমান ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারে কী ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল। প্রথমটাতে কী ছিল? জারের 2/3 অংশ ছিল, দ্বিতীয় জারে কতটা ছিল? 5/6 অংশ, তৃতীয় জারে কতটা ছিল? 7/9 অংশ। এবার ওই 3টি জারের অ্যাসিডকে কী করা হলো? একটা 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটা বড় জারে ঢালা হলো, সেটা কি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হলো। নতুন যে জারে রাখা হলো সেই জারের ব্যাসের দৈর্ঘ্য কত? 2.1 ডেসিমিটার, সেখান থেকে ব্যাসার্ধ নেব আমরা। তবে জারের অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়, তার মানে নতুন জারের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম, আর উচ্চতাটা কত? 4.1 ডেসিমিটার, তাই না? নতুন জারের যে আয়তনটা হবে এবং প্রথমে 3টি জারের মোট আয়তনটা হবে সেটা সমান হবে। এবার প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 1.4 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত? তাহলে ধরি উচ্চতাটা কত? ধরি প্রথম 3টি জারের প্রতিটির উচ্চতা সমান সমান কত? h ডেসিমিটার, ঠিক আছে। প্রতিটার উচ্চতা h ডেসিমিটার। আর একটা কি জিনিস দেওয়া আছে এবং প্রদত্ত আছে, দেওয়া আছে কি? প্রথম 3টি জারের প্রতিটির ব্যাসার্ধ কত পাবো আমরা? ব্যাস দেওয়া আছে 1.4 ডেসিমিটার, তার 2 দিয়ে ভাগ করতে হবে, এত
ডেসিমিটার, এটা ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে প্রথম 3টি জারের প্রতিটার আয়তন, মোট আয়তন আমরা জানি প্রথমটার, এখান থেকে আমরা প্রত্যেকটার মোট আয়তন বের করতে পারবো, তাই না, প্রতিটার। কিন্তু প্রতিটার মোট আয়তন তো অ্যাসিড নেই, প্রতিটার মোট আয়তনে অ্যাসিড নেই। কি আছে, প্রথমটার 2/3 অংশ আছে, দ্বিতীয়টার 5/6 অংশ আছে, আর তৃতীয়টার 7/9 অংশ আছে। তাহলে আমরা প্রতিটারই যদি আমরা আয়তন নির্ণয় করি তাহলে কি পাবো, আয়তনের ফর্মুলা কি, যে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কি আয়তনের ফর্মুলা। তাহলে পাই আর স্কোয়ার মানে কত, 1.4/2 স্কোয়ার পাই আর স্কোয়ার, এবং এইচ লাগবে আমাদের। এবার এইচ তো একটা নাই, এইচ কি আছে, প্রথম আছে এইচের, প্রথমটাতে কত আছে, এইচের 2/3 অংশ, তার মানে কত, প্রথমটাতে যে অ্যাসিডটা আছে তার আয়তন কত, এইচ ইন্টু 2/3, তাই না, এইটা এইচ আছে, এতটা পরিমাণ অ্যাসিড আছে। তারপর কটা আয়তন কত, পাই আর স্কোয়ার মানে 1.4/2 তার স্কোয়ার, তাই না, পাই আর স্কোয়ার, এইচ কতটা আছে, এইচ ইন্টু তারপর কটার আয়তন কত হবে, এই উচ্চতা কত হবে 5/6, তাই না, এবং তারপরেটার আয়তন কত হবে, পাই আর স্কোয়ার মানে 1.4/2 তার স্কোয়ার ইন্টু এইচ কত হবে, তার এইচ হবে 5/6, এইচ ইন্টু 5/6। টোটালটা যদি থাকতো তাহলে আমরা এইচ ইন্টু 1 মানে এইচ লিখতাম আমরা, কিন্তু টোটালটাতে তো নেই অ্যাসিড, তাই না, অংশ আছে, কিছু অংশ আছে, সেই অংশগুলো আমরা লিখলাম এইভাবে। এই যে টোটাল অ্যাসিড আর একটা নতুন জারে ঢালা হয়েছে, সেই জারটার আয়তন কি, সেই জারটার আয়তন কি, যে পাই আর স্কোয়ার, তারও আর বলা আছে, তার আর কি কত বলা আছে, তার আর যে 2.1 ডেসিমিটার তার কি ব্যাসের দৈর্ঘ্য, তার মানে 2.1/2 স্কোয়ার, ঠিক আছে। তার মানে কি হলো, পাই আর স্কোয়ার এবং এইচ কত, হাইটটা হবে কত, 4.1 ডেসিমিটার, 4.1 ডেসিমিটার হবে তার হাইট। মানে এই 3টে অ্যাসিড নিয়ে গিয়ে ঢালা হলো এই আরটা জারে, সেই জারটাতে তো এই অ্যাসিডটা আছে, এক্সট্রা কোনো অ্যাসিড তো নেই, তার মানে এই অ্যাসিডটা সমান, এটা তাহলে সমান চিহ্ন দিয়ে লিখলাম, এটাই শর্তানুসারে, ঠিক আছে। এবার আমরা সমাধান করব কীভাবে, দেখো এইটা ভালো করে বুঝতে হবে যে 3টের অ্যাসিড, এইটা ভালো করে বুঝতে হবে যে এটা 3টের অ্যাসিড, প্রথমটা তো লোড ছিল না, কোনোটাতে লোড ছিল না, প্রথমটা 2/3 অংশ ছিল, দ্বিতীয়টার 5/6 অংশ ছিল, তৃতীয়টার কত অংশ ছিল, 7/9 অংশ। তাহলে এবার আমরা কী পাবো, বা পাই কমন নিচ্ছি, হ্যাঁ, তার সঙ্গে কমন যাবে কি 1.4/2 তার স্কোয়ার এবং এইচ কমন যাবে। তাহলে কী কী থাকলো এখানে, তাহলে 2/3 থাকলো, প্লাস এখানে 5/6, আর এখানে 5/6 প্লাস এখানে 7/9 থাকলো, সমান সমান এদিকে পাই আর 2.1/2 তার স্কোয়ার ইন্টু 4.1 থাকলো। এই পাই আর এই পাই ক্যান্সেল, হ্যাঁ, পাই আর পাই ক্যান্সেল, তাহলে এদিকে কী থাকবে, এইচ ইন্টু লসাগু করলে কী থাকবে, এখানে 18 লসাগু, ঠিক আছে, 18 লসাগু, এইচ ইন্টু 18 লসাগু, 18 লসাগু, তাহলে 3 দিয়ে 18 কাটলে কত হবে 6, তাহলে 6 দুগুণ 12, আর এটা 3 মানে 3 5 15, আর 9 দিয়ে 18 কাটলে কত হবে 2, তাহলে 7 দুগুণ 14, সমান সমান কত হবে, এদিকে পাই পাই ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এদিকে 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.1, আর নিচে কত হবে 2 ইন্টু 2, আর এদিকে কত ছিল 14 ছিল উপরে, তাহলে এদিকে নিচে আসবে 1.4, আর নিচে আর একটা 1.4 আসবে কারণ স্কোয়ার ছিল, আর উপরে 2 গুণ 2 যাবে। এবার এই 2 আর এটা 2 কেটে দিলাম, ঠিক আছে, আর এখানে 2 ঘরে দশমিক উঠে দিলাম, আর এটার জন্য নিচে একটা 10 পেলাম আমরা, ঠিক আছে। এবার 7 দিয়ে কাটলে এটা কত হবে, 7 দুগুণ 14, এটা 3 7 21, আর এটা 7 দুগুণ 14, এটা 3 7 21, তাহলে কত পেলাম, বা এইচ ইন্টু নিচে 18, উপরে 5 আর 4 9 আর 2 11 1 3 আর 1 4 41, আর এদিকে কত পাবো, উপরে 3 গুণ 3 গুণ 41 বাই নিচে 2 গুণ 2 গুণ 10, বা
এইচ সমান সমান কত পাবো 3 × 3 × 41 বাই কত, এখানে 2 × 2 × 10, আর এদিকের 18 উপরে যাবে, এদিকের 41 নিচে আসবে, 41 41 ক্যান্সেল, আর 2 দিয়ে 18 কাটলে হবে 9। ঠিক আছে, তাহলে এটা কত হবে সমান সমান 9 9 81/20, 81/20, 81কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 4 20 80, মানে 4.05। ঠিক আছে, তাহলে ওই গ্যাসের জারের উচ্চতা কত হবে 4.05 ডেসিমিটার। অতএব তাহলে আমরা কি উচ্চতা লিখব, অতএব তাদের উচ্চতা সমান কত 4.05 ডেসিমিটার। তো এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 6 পর্যন্তই হলো। এরপরে ভিডিওতে 7 থেকে 12 পর্যন্ত হবে, এবং তারপরে ভিডিওতে হবে 13 থেকে 18, এবং তারপরে ভিডিওতে হবে 19 এবং 20। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এত দূরই। অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।